Okay. Okay, now we're going to analyze the play by William Shakespeare, The Master of the Venice. As you know, the Venice is the capital city of Italy. আর এখানে ক্যারেক্টারগুলোর নাম লিখছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। একটু গেট দিয়ে তোমরা লিখবা, এটা তোমাদের জন্যই ভালো নাকি বলো? আচ্ছা, এবার চলে আসো আসল হিসেবে। এন্টোনিও এবং বাসানিও দুজন হলো ফ্রেন্ড। তো এন্টোনিওকে একটু পরিচয় করে। এন্টোনিও একজন ইতালির যে ভেনিস শহর, এই ভেনিস শহরের একজন ফেমাস বিজনেসম্যান। এর পেশাদার কি? তাহলে এন্টোনিও কি ফেমাস বিজনেসম্যান? ফেমাস ডাবলএস না? ডাবলএসটাকে একটা এস। আচ্ছা আমার বললে বলে দিও বিজনেসম্যান। এবং একই সাথে এন্টোনিও কিন্তু অত্যন্ত দয়ালু। দয়ালু কি? ভালো মানুষ, কাইন্ড, জেন্টাল, যত গুণ আছে মোটামুটি সবই এন্টোনিও অর্থাৎ বাসানিও ফ্রেন্ডের মধ্যে আছে। ভালো মানুষ, মানুষকে হেল্প করে, অনেকটা হেল্পফুল, মোটামুটি সবকিছু আছে। বাসানিও যে কিনা এন্টোনিও ফ্রেন্ড, বাসানিওর কিছু গুণ আছে। আমরা বলতে পারি প্রথম গুণ হলো 420, মানে বলা যায় যে স্পেশাল কোনো কাজ নেই, সারাদিন এরকম টাইপের ফ্রেন্ড আর কি। এবং মানে এন্টোনিওর নির্ভরশীল। তো যাও কিছু ভালো গুণ আছে, সে কিন্তু অত্যন্ত দায়িত্বশীল, বলতে পারি এক প্রকার রেসপন্সিবল। প্রশ্ন রাখতে পারে যে কিছু 420 রেসপন্সিবল, অর্থাৎ দায়িত্বশীল, তার কাজের মধ্যে সে শ্রদ্ধাশীল। এই ঘটনার প্রশ্ন হইল একটু করে আপনি পড়ে যাই, আপাতত তাদের পরিচয়গুলো আমরা একটু দেখি। আর শাইলক যে ছিলেন একজন জিউ অর্থাৎ ইহুদি। জিউ মানে কি? জাতিগত ভাবে ইহুদিদেরকে আমার খুব ভালো হয়েছিল, তার কতটা সোজা মানুষ। তো এখানে যে শাইলক, সেও বিজনেসম্যান। সে কি বিজনেসম্যান? বাট এই বিজনেসম্যান আর এই বিজনেসের মধ্যে পার্থক্যটা হচ্ছে, যেমন তার এক্সট্রা কিছু গুণ আছে, কাইন্ড, জেন্টাল, হেল্পফুল, এরকম কিছু গুণ আছে। শাইলকের কিন্তু এই গুণটা নাই। সে চড়া সুদে, মানে হাই ইন্টারেস্টে কি করে মানুষকে টাকা ধার দেয়, মানে এক প্রকার কি বলতে পারো, আস্তে আস্তে বলা কিসে। তাহলে যদি প্রশ্ন করা হয় হু ইজ শাইলক, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু শাইলকের ডেফিনেশন দিতে পারি। শাইলক ইজ দ্য এনামি অফ এন্টোনিও বাসানিও। শাইলক ইজ এ জু বিজনেসম্যান হু লেন্ড পিপল মানি উইথ হাই ইন্টারেস্ট, কি করে অনেক চড়া সুদে মানুষকে টাকা ধার দেয়। And he is also father of Shylock. Sorry, father of Jessica. Jessica মানে আমি কোন বিষয় আছে, তার মেয়ের নাম জেসিকা না নেক্সট কি আছে, তো বেশিরভাগ সম্ভব সে জেসিকা হবে। তো যাই হোক, আমরা শুধু এটুকু বলবো যে শাইলক কে নিয়ে প্রশ্ন করা হয়, শাইলক বলতে পারবো না। তাহলে কি শাইলক ইজ এ জু বিজনেসম্যান, একজন ইহুদি বিজনেসম্যান। মজার ব্যাপার হলো এই যে গল্পটা, এই গল্পটার নাম দ্য মার্চেন্ট অফ ভেনিস, এবং এর একটা সাবটাইটেল আছে। সাবটাইটেলের মধ্যে এরকম লেখা দাজু, অর্থাৎ এর শর্টকাট নাম হচ্ছে দাজু, অর্থাৎ ইহুদিটি। তাহলে এখানে কিন্তু হাইলাইট করা হচ্ছে কাকে? শাইলককে। এর একটা কারণ আছে। এবার আমরা মূল গল্পে চলে যাই। তো এন্টোনিও বাসানিও কেমন বন্ধু? বোজন ফ্রেন্ড, অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু, শুধু ফ্রেন্ড না, বোজন ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, অত্যন্ত ভালো বন্ধু। তো মূল গল্প যদি সরাসরি চলে যায়, একদিন বাসানিও এন্টোনিওকে বলতেছে যে দোস্ত পয়সা তো বিয়ে হয়ে যেতেছে, পয়সা যদি বিয়ে হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবো, বাপারা হয়ে যাবে। এখন এর বলতেছে যে যেভাবে হোক পয়সাকে বিয়ে করতে হবে, কিন্তু সমস্যা করেছে হলো পয়সা বাদে। পয়সা এই গল্পটা ঢাকা কেনা যাইলে পয়সা, অর্থাৎ পয়সা ইজ দ্য হিরোইন অফ দ্য play The Master of Venice.
ওকে, প্রশ্ন করা হু ইজ পোরশিয়া, পোরশিয়া ইজ দ্য হিরোইন অফ দ্য প্লে দ্য মার্চ অফ দ্য ডেভিলস। ওকে, দেখো পোরশিয়ার ভাবে যেটা করছে, চারটা বক্স বানাইছে, চারটা না তিনটা বক্স বানাইছে। একটা হলো স্বর্ণের বক্স, আরেকটা হলো রুবার বক্স, সিলভার বক্স, একটা হলো গোল্ড বক্স, গোল্ডমেট বক্স, একটা হলো সিলভার বক্স, একটা নর্মাল বক্স, কাঠের বালবারের। তো এই বক্সের মধ্যে পোরশিয়ার কাস্কেট আছে, কি দেওয়া আছে? কাস্কেট বা ইমেজ দেওয়া আছে, ছবি দেওয়া আছে। এই গল্পের মধ্যে পোরশিয়া কি দেওয়া আছে? ছবি দেওয়া আছে। সরি, এই বক্সগুলোর মধ্যে তিনটা বক্সের মধ্যে যে কোনো একটাতে পোরশিয়া কি আছে? ছবি দেওয়া আছে। আচ্ছা, এখন পোরশিয়া মারা যাওয়ার আগে এই সিস্টেম করে গেছে যে পোরশিয়াকে সেই বিয়ে করবে যে যে সঠিকভাবে কোন বক্সের মধ্যে পোরশিয়ার ছবিটা আছে এটা ফাইন্ড করতে পারবে, খুঁজে বের করতে পারবে। তা অদ্ভুত একটা আর কি তার বলা যায় যে একটা প্ল্যান আর কি, পরিকল্পনা। তো বললে কি পোরশিয়ার মানুষ অত্যন্ত সম্ভ্রান্তশালী, খুব সম্ভবত জিউস ছিলেন না সেই সময় কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মেয়র বা একটা গণ্যমান্য ব্যক্তি ছিল। তাহলে যেহেতু গণ্যমান্য ব্যক্তি আবার এর তো মানে যেমন আর্থিক মানে বলা যায় যে তোমার নেই, সামর্থ্য নেই, কিন্তু বাসানীয় আর্থিক সামর্থ্য না থাকলে একটা নিয়মটা আছে, কারণ সেটা পেমেন্ট বিজনেসম্যান। তো বলতেছে ওইখানে যে যাবো, যাওয়ার যে টাকা পয়সা এটা আমার কাছে, তার বন্ধু আছে, চিন্তা আছে, আমার অন্তরঙ্গ বন্ধু। তো বন্ধুরা কইছে যে আমার একটু টাকা দাও, যাতে এখানে যায় আমি এখানে এই যে অদ্ভুত প্রতিযোগিতা বলা যায় বলো সেখানে অংশগ্রহণ করতে পারি। ভালো কথা। তাহলে একজনকে বললো, একজনে বলতেছে আমার জাহাজগুলো তো এখনো সমুদ্রের মাঝখানে আছে, কিন্তু এত টাকা তো নাই, এখন এত নাচার ঘন্টা, তাহলে কি আমার বাপারা হয়ে যাবো? যাক, ফলে রোশনের ব্ল্যাকমেইল করার আগে, ব্ল্যাকমেইল হওয়ার আগে এন্টোনিও তাকে বলছে ঠিক আছে, তাহলে এই শহরের মধ্যে আরেকজন বিখ্যাত অত্যন্ত ভালো মানুষ ব্যবসায়ী আছে না, ভালো মানুষ আরেকজন ব্যবসায়ী আছে, তার কাছ থেকে টাকা ধার নিয়ে এবার ধর এন্টোনিও কার কাছে ধার নেব? শার্লের কাছে। আবার এন্টোনিওর সাথে শার্লের সম্পর্কটা কেমন? শত্রু। বাসানোর সাথে ধীরে কোনো সম্পর্ক নাই, টাকা দরকার বাসানো, বন্ধুর বিপদে বন্ধুর সাহায্য করার জন্য শত্রুর কাছ থেকে টাকা ধার নিয়েছে। এবার শত্রু এটাই বসছে, ঠিক আছে টাকা দিল, সবার কাছ থেকে সুদ নেই, তুমি যে তোমার কাছে মানুষ, তোমার কাছে সুদ লাগবো না, এক কাজ করো, তুমি যদি এই টাকাটা ফেরত না দিতে পারো তাহলে তোমার শরীর থেকে এক পাউন্ড মাংস রেখে দেবে। এটার জন্য একটা ডিলে সাইন করে দিচ্ছে। এখন এই জন্য হচ্ছে আমার তো মনে এগুলো আশা করা হতে পারছে, আসবো আসলে এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, ওর নির্দিষ্ট সাইন করেছে, তাছাড়া টাকা যেগুলো দরকার তার মধ্যে সাইন করে দিচ্ছে। যাই হোক, এবার সাইনের পর টাকা নিয়ে এন্টোনিও বাসা নিয়ে দিয়ে দিচ্ছে, বাসা নিয়ে চলে গেছে পোরশিয়ার বাড়িতে। ইতিমধ্যে পোরশিয়ার বাবা হ্যাজ গান, অর্থাৎ পটল তুলতে গেছে। তো এবারে পোরশিয়ার বিয়ে হবে, এই জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো এই প্রতিযোগিতায় বাসানীয় ছাড়াও আরো বেশ কয়েকটা রাজ্যের প্রিন্স, যেমন একজন মরক্কোর, আরেকজন সম্ভবত স্পেনের। তোমরা জানো মরক্কো এবং স্পেন দুটো আলাদা আলাদা রাষ্ট্র। মরক্কো খুব সম্ভব আফ্রিকা মহাদেশের একটা রাষ্ট্র, আর স্পেন তো ইউরোপের ইউরোপিয়ান একটা কান্ট্রি। যাও, তো প্রথমে খুব সম্ভবত মরক্কোর রাজপুত্র, ওই যে এখানে কয়টা বক্স ছিল, প্রথমে কিছু ছিল গোল্ডের, আর তারপরটা সিলভারের, তারপর সম্ভবত আয়রন অথবা কাঠের একটা হবে, আমি ছিল না। তো প্রথমে মরক্কোর রাজপুত্র সে যে কি করছে, স্বর্ণের বক্সটা করতে হবে, সে ক্লোজ করেছিল স্বর্ণের, সে ভাবছে যে তো নামি দামি মানুষের নিয়ে এই ছবিটি কত জায়গায় রাখবো, তো স্বর্ণের মধ্যে রাখছে। তো সে স্বর্ণের বক্স খুলে দেখে ওইখানে তো ছবি নাই, ওইখানে লেখা এরকম একটা কিছু লেখা, অর্থাৎ গোল্ডের যে বক্সটা এর মধ্যে লেখা ছিল all that glitters is not gold, অর্থাৎ চকচক করে গিয়ে না, তাহলে হালকা করে শেখা যায় সে না হবে প্রতিযোগিতা থেকে বা। এরপর গেলে স্পেনের রাজপুত্র, সে ভাবছে যে যেহেতু এরকম একটা বুদ্ধিদীপ্ত কাজ করছে, মেয়ে বিয়ে দেবো তার কত কাহিনী, এটা রেসপন্স করা হয়, যেহেতু বুদ্ধিদীপ্ত কাজ করছে তার মানে মনে হয় খুব খারাপ জায়গায় খুব ভালো জায়গায় মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। সে তাহলে কোনটা বলছে, সিলভারের জায়গা, সিলভারের বক্স এটা বলছে।
তাহলে সেখানে যে আসলে অন্য কিছু নাই, ওইখানে একটা বাণী লেখা ছিল, বাণীটা আমার খেয়াল নেই, এটা তোমাদের কোনো লেখা নাই, কিন্তু এগুলো জানার দরকার আছে, পরবর্তীতে জানাবো। তো সেখানে দেখা ছিল জাস্ট একটা চিঠি ছিল, তাহলে সে আমাকে মেসে গেছে, এরপর বাসা নিয়েও গেছে, বাসা নিয়ে যা করছে যেটাতে আছে উড বা তোমার আয়রনের যে বক্সটা ছিল এটা করছে। তো এটা করার পর পোর্শিয়ার ক্যাসকেট বলো বা ইমেজ বলো বা পোর্ট্রেট বলো এটা পাইছে, তারপর ধুমধাম করে দুজনে কি হয়ে গেছে, বিয়ের আমেজের মধ্যেই হুট করে এন্টোনিও বাসানিওকে নিউজ পাঠিয়েছে, দোস্ত আমার যে এই যে সমুদ্রের মধ্যে জাহাজগুলো ছিল, এই জাহাজগুলো কি এখন শাইলক তার টাকা দাবি করতেছে, না 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 দিতে পারলে আমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কাটতে হবে, আর 1 পাউন্ড মাংস খেয়ে কাটবে, আর 1 পাউন্ড মাংসের দাম মারা যাবে, তো মারা যাওয়ার আগে বন্ধু একটু আসো আমার সাথে দেখা করবে। ওরে কিন্তু চাপ দেবে, কতটুকু গভীর বন্ধ থাকলে এটা বলতে পারে যে তোমার জন্য আমার এই অবস্থা, তুমি টাকা ফেরত দেবে। বলতেছে যে আমি হয়তো মারা যাবো, আমাকে মারা যাওয়ার আগে একবার দেখে দেবো। এরকম একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে কি এলো, মানে বলা যায় যে একটা খারাপ একটা আবহাওয়া সৃষ্টি। এর মধ্যে শাইলকের রাগার একটা কারণ আছে, কারণটা হলো এই যে শাইলকের যে মেয়ে জেসিকা, আচ্ছা শাইলক যেহেতু ইহুদি, জেসিকা নর্মাল ইহুদি, তো ইহুদি হওয়ার কারণে এই মেয়েটা অন্য একটা খ্রিস্টান ছেলের সাথে লেগে গেছে, মানে হারাই গেছে। এই জন্য শাইলক খ্রিস্টানদের প্রতি আরো বেশি রাগান্বিত অবস্থায় আছে যে আজকে যে কোনো লোক এটা মানব না, মাংস কেটে নেবো শরীরে। যাক এবার এবার চলে গেছে, সিন চলে গেছে হলো ওই তোমার বিচারকের কাছে। বিচারক জাজ যাই বলো শাইলককে রিকোয়েস্ট করতেছে, দেখেন আপনারা দুজনে ভালো ব্যবসায়ী, আপনার দুজনের সুনাম আছে, আপনি তো চাইলে ইঞ্জিনিয়ারকে মাফ করে দিতে পারেন অথবা একটু টাইম বাড়াই দিতে পারেন। ও বলতেছে না, ডিলে যা লেখা আছে, চুক্তি করতে যা লেখা আছে আমি তাই কথা মানুষ রেডি নিব। তো বিচারক আবার রিকোয়েস্ট করে আবার একটু ভেবে দেখেন, সেটা না সে মানুষের কাছে বুঝি। এর মধ্যে একজন তরুণ আইনজীবী, বলা যায় যে ইন্টেলিজেন্ট লয়ার, যেটা ছিল মূলত কোর্সিয়ারি ছদ্মবেশ। কোর্সিয়ারি কি ছিল? ছদ্মবেশ, disguised as a young lawyer. লয়ার কোথায় যেটা দাঁড়াবে বিচার কার্যে, যে বিচার কার্য যেখানে সংগঠিত হয় সেখানে লয়ার মানে খেয়াল করো, ল ওয়ারিয়ার, আইনের সাথে ওয়ারিয়ার যুক্ত হচ্ছে। তো সে তো ডিসগাস শব্দ বেসে গেছে, শব্দ বেসে জানতে তার কিছু চিনতেছে না। তো সেখানে প্রথমে শালকের পক্ষে কথা বলছে, আচ্ছা ঠিক আছে, ডিটে যা লেখা আছে, ডিটে তো লেখা আছে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি সে টাকা পরিশোধ না করতে পারে তার বডি থেকে 1 পাউন্ড কি করবে, এখন শেয়ার শালকে বলেছে ইয়েস ইউ ক্যান গো, আপনি করতে পারেন কাজটা বা আপনি তার মাংস কেটে নিতে পারেন। শালক তো বহুত খুশি, সে বলতেছে ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট লয়ার, মানে ওরা যা পা মারা মারতেছে যেটা পক্ষ নিয়েছে। এখন যে সময়টা শাইলক ইন্ডিয়ার 1 পাউন্ড মাংস কাটতে যাবে, একটু রিকোয়েস্ট করা সত্ত্বেও সবাই রিকোয়েস্ট করতেছে, মানতে না, এই সময় পরিচয় বলতেছে একটু থামেন, স্টপ। ধীরের মধ্যে লেখা আছে আপনি 1 পাউন্ড মাংস কাটবেন, কিন্তু সেখানে কোনো লেখা নাই যে রক্ত বেরোলে না আপনার সমস্যা হবে, মাংস বেরোলে না কিন্তু রক্ত বেরো না, কারণ রক্তের কথা লেখা নেই, কারণ মাংসের কথা লেখা আছে। শাইলক ঠকে গেছে, রক্ত ছাড়া দেয় মাংস বেরোলে উঠে যাবে। সে করে করছে না, ওরা বলতেছে আচ্ছা আমার মাংস টাংস আমার টাকা দেবে। এবার মনে করো এই যে জজ সাহেব বিচারক ছিলেন, তিনি ওয়েবসাইট করছে, আচ্ছা আপনাদের রিকোয়েস্ট করছিলাম মানেন না, এখন আমরা মাংস টাকা নেই, তো না তাহলে আমার টাকা অর্ধেক দেবে, কোনো টাকা নেই, টাকার অর্ধেক দেবে। এখন শেষ পর্যন্ত মানে সে প্রাণে বাঁচার জন্য এখন যা করার দরকার সে তাই করবে, যেভাবে শেষমেশ বিচারটা এমন নয় যে 7 টাকা পাই না,
আর ওদের সম্পত্তিগুলো আছে সেগুলো বাজেয়াপ্ত করে দেবে, মানে সরকারি খাতে তুলে দেবে, খাস করে দেবে। যাই হোক, এখান থেকে শাইলক আউট হয়ে গেছে। আর পোর্সিয়া এরকম চতুরতা বলো বা ইন্টেলিজেন্স দেখো, বুদ্ধিদীপ্ত যে তার যে কৌশল, এইটা দেখা বাসায় অত্যন্ত বেশি। এই যে বলতেছে সেটা চিনতেছে না, বর্তমানে কিন্তু তার সাথে এই ধরনের কোনো সম্পর্ক নেই। এখন সে লয়ার আর হলো ক্লায়েন্টের ফ্রেন্ড, আর কিছু না। পোর্সিয়ার ক্লায়েন্টকে বাসায় নিয়ে নিবে, বাসায় যদি আমি কোনো সম্পর্ক করি সেটা হলো লয়ার। আমি যদি হাত সরাই তাহলে একটা সম্পর্ক হয়ে যাবে। যাই হোক, যেহেতু সে বিচার কার্যে আছে, দুজনের মধ্যে সম্পর্ক। এখন এই যে পোর্সিয়া বাসা নিয়ে পোর্সিয়া বলতেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যেমনটা মানুষের উপকার করে যেমনটা করে, থ্যাংকস। ও অনেকগুলো থ্যাংকস আপনাকে। তো বলুন আপনার জন্য কি করতে পারি। পোর্সিয়া বাসা নিয়ে বলতেছে আমাদের বেশি কিছু করতে হবে না, আপনার হাতে যে আংটিটা আছে এটা দিয়ে আমি খুশি হবো। এবার বাসা নিয়ে বলতে বিপদে, কারণ বাসা নিয়ে যে আংটিটা এটা বিয়ের দিন পোর্সিয়া বাসা নিয়ে গিফট করছে। চিন্তা করা যায়, বলছে বলা লাগে না, মনে করো একজন লাভার বলো বিলাপ বলো গিফট করছে, এটা সবসময় সে চেষ্টা করবে নিজের কাছে রাখার জন্য, বাইরে হাত ছাড়া না করার জন্য। আবার এইখানে আমার সমস্যা হলো এন্ডিমিও, অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ডের জীবন বাঁচাইছে, সে চাইছে না করে গেলে আচ্ছা দিয়ে দেওয়ার পর এন্ডিমিও বাসা নিয়েও তার তাদের মধ্যে গেছে, সে আবার চলে গেছে তার নিজ বাড়িতে। তো কিছুদিন পর বা কয়েক মাস পর যাই হোক, বাসা নিয়ে আবার কোথায় গেছে, পোর্সিয়ার কাছে গেছে, যাই দেখে আংটিটা তার হাতের মধ্যে। ও বলতেছে তোমাকে যে আংটিটা দিয়েছিলাম হারিস দা রিং, তোমার মনে করো এক দৃষ্টি তার হাতে ঢাকায় আছে। শেষমেশ এরকম সুন্দর এবং সুষ্ঠুভাবে গল্পটা এখানে শেষ হয়ে গেছে। এবার যদি প্রশ্ন করা হয় যে শাইলক, এই যে শাইলক এন্ডিমিও ভাষা নিয়ে বা খ্রিস্টান যে ধর্মের যে লোকেরা এদের প্রতি রাগান্বিত হয়, কারণটা কি ছিল তোমাদের মধ্যে কি হয়? দুইটা কারণ, একটা হলো ওই যে মেয়ে এক ধর্মের লোক আরেক ধর্মের, এটা একটা নেগেটিভ পয়েন্ট। আবার আরেকটা অন্যতম প্রধান কারণ বিজনেসে তো লাভ আছে চলে দিছে, সে অত্যন্ত দয়ালু, জেন্টাল, হেল্পফুল ছিল, মানুষের সাহায্য করতে করে সাহায্য করতে, ও করে সাহায্য করতে আবার সুদের ব্যবসা করতেছে। তো সুদের ব্যবসা লাভ হতে চালাই দিতেছে না, সুদের ব্যবসা যেহেতু লাভ হতে চালাই দিতেছে, এই হিসেবে এরা দুইজনে একে অপরের সত্য। তাহলে তোমরা এখন একটা প্রশ্ন উত্তর দাও, এই গল্পের নায়ক কে? তাই সত্যিকার হতে নায়ক আমার কাছে মনে হয় নাক বলে ভালো। পাশানিও খুব বেশি রোল নেই, সেও হিরো মেন নায়ক তাহলে শাইলক হতে পারে। মেন নায়ক যদি শাইলক হয়, তারপরে একটা গল্পে অ্যান্টোনিও তোমার থেকে অ্যান্টাগনিস্ট থাকে, প্রোটাগনিস্ট থাকে। অ্যান্টাগনিস্ট মানে এন্টি, অর্থাৎ সবচেয়ে বড় হারামি যায়, সোজা কথা যায়, এটা অ্যান্টাগনিস্ট। তো সেক্ষেত্রে এটা হলো অ্যান্টাগনিস্ট। প্রোটাগনিস্টটা কি? প্রোটাগনিস্টটা হিসাব হবে একটা দুইটা তিনটার মধ্যে। এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় রোল প্লে করছে কে? পোর্সিয়া হিরোইন রাখো, তাহলে সবচেয়ে বড় রোল প্লে করছে অ্যান্টোনিও। ঠিক আছে, সে হিরো, সে এক ধরনের হিরো, আইডল হিরো। তাহলে এ হলো অ্যান্টাগনিস্ট, আর এ হলো প্রোটাগনিস্ট, সাইডার। এখন এই গল্প থেকে যে ভালো প্রশ্ন হোক পারো না, বাংলাতে প্রশ্ন হলে পারো না, এখন ঘটনা হইলো ইংরেজি প্রশ্ন হলে পারো না। ইংরেজি প্রশ্ন হলে পারবা, মানে কনফিডেন্স হারাইলে চলবে না। যে লেভেলের কোশ্চেন হয়েছে, যে লেভেলের কোশ্চেন করা হয়েছে পারবা, তাহলে দেখো আমি এখান থেকে কোশ্চেন বাইরে করে দেখাচ্ছি।